নমস্কার। আজকে আলোচনা করব আলবিরুনির দেখা ভারত। তিনি ভারতবর্ষকে কীভাবে দেখেছিলেন। আগে আলবিরুনি বা আল রিহান এর সম্পর্কে তার জন্মবৃত্তান্ত, তার পরিচয় জানা যাক। আরব পর্যটকদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন এই আল রিহান ওরফে আলবিরুনি। তিনি 770 খ্রিস্টাব্দে খারাজাম রাজ্যের রাজধানী খিবাতে জন্মগ্রহণ করেন। এই খারাজাম বর্তমানে নাম উজবেকিস্তান। খারাজাম ছিল একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। আলবিরুনি বেশ কয়েকটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন, যেমন সিরিয়া, আরবি, ফার্সি, হিব্রু ও সংস্কৃতে। যদিও তিনি গ্রিক ভাষা জানতেন না, তবু আরবি অনুবাদের মাধ্যমে তিনি প্লেটো সহ অপরাপর গ্রিক দার্শনিকদের তত্ত্ব ও চিন্তার সঙ্গে পরিচিত হয়েছিলেন। গজনীর সুলতান মাহমুদ 1017 খ্রিস্টাব্দে যখন খারাজাম আক্রমণ করে, তখন সেখানকার বেশ কিছু পণ্ডিত ও দার্শনিক কবিদের সঙ্গে তার রাজধানী গজনীতে নিয়ে এসেছিলেন। আলবিরুনি তাদের মধ্যে একজন ছিলেন। আলবিরুনি এরপর গজনী শহরটিকে খুব পছন্দ করতে শুরু করেন এবং 70 বছর বয়সে তার মৃত্যু পর্যন্ত তিনি নিজের বাকি জীবন এই গজনীতেই কাটিয়েছিলেন। ভারতের প্রতি আলবিরুনির আগ্রহের কারণ কী ছিল? গজনীতে থাকাকালীন আলবিরুনি ভারতের প্রতি আগ্রহ গড়ে উঠেছিল। বিশেষ করে 8ম শতাব্দীতে সংস্কৃত ভাষায় জ্যোতির্বিজ্ঞান, গণিত ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রচনাগুলি আরবি ভাষায় অনুবাদ শুরু হয়েছিল। পাঞ্জাব গজনভি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হলে স্থানীয় জনগণের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হয়েছিল, যা পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার পরিবেশ সৃষ্টিতে সাহায্য করেছিল। আলবিরুনির ভারত আগমন। আলবিরুনি কবে ভারতে আসেন এবং ভারত নিয়ে তার বিখ্যাত গ্রন্থ রচনা। এই গজনীর সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত 27 বছর ধরে এক নাগাড়ে ভারত আক্রমণ করেছিলেন। 1027 খ্রিস্টাব্দে জাটদের বিরুদ্ধে তার শেষ অভিযান পরিচালনা করেছিলেন। তাহলে মাহমুদের শেষ অভিযান কাদের বিরুদ্ধে ছিল? জাঠেদের বিরুদ্ধে। 1030 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় গজনীতে। মাহমুদের সঙ্গে আলবিরুনি ভারতে এসেছিলেন, যদিও তার ভ্রমণ পথের সঠিক দিশা আমাদের কাছে স্পষ্ট নয়। যাই হোক, তিনি সুমহান ভারতীয় সংস্কৃতির অনুধানে বা অধ্যয়নে নিযুক্ত ছিলেন। এরপর 1030 খ্রিস্টাব্দে তিনি ভারত বিষয়ক গ্রন্থ তহকিক হিন্দ বা কিতাবুল হিন্দ, হিন্দুস্তানের অনুসন্ধান রচনা করেছিলেন। আরবি ভাষায় লেখা কিতাবুল হিন্দ একটি বিশাল গ্রন্থ। তাহলে কিতাবুল হিন্দ কোন ভাষায় রচিত হয়েছিল? আরবি ভাষায়। এই গ্রন্থটি রচনায় তিনি আরবিতে সংখ্যাসূত্র, যোগসূত্র প্রভৃতির অনুবাদ করেছিলেন। বেদ, পুরাণ সমূহ ও মহাভারত সম্পর্কে আলবিরুনির ধারণা ছিল এবং ভগবদ্ গীতার অনেক কিছু তার গ্রন্থে উদ্ধৃত রয়েছে। আলবিরুনি মনুস্মৃতির সঙ্গে পরিচিত ছিলেন এবং স্বরদর্শনের মূল গ্রন্থগুলি তিনি পাঠ করেছিলেন। গণিত ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রেও তিনি বরাহমিহির, আর্যভট্ট, বলভদ্র, ব্রহ্মগুপ্ত, লাত, বিজয়নন্দী, উৎপল প্রমুখের রচনা পাঠ করেন। তার রচিত গ্রন্থটির একটি বড় অংশই ভারতীয় গণিত এবং জ্যোতির্বিদ্যার উপর ভিত্তি করে রচিত। আলবিরুনি তার বইয়ে ভারত সম্পর্কে যে বিষয়গুলো তুলে ধরেছেন, তিনি তার প্রথম অধ্যায়ে হিন্দুদের একটি সাধারণ বর্ণনা দিয়েছেন। তারপর তিনি তার সময়ে প্রচলিত ভারতের দার্শনিক মতবাদসমূহ আলোচনা করেছেন। দার্শনিকদের আলোচনা প্রসঙ্গে তিনি ঈশ্বর সম্পর্কিত ধারণাসমূহ ও নানা বিষয়ে আলোচনা করেছেন। এক্ষেত্রে তিনি গৌড়পদের কারিকা, ঈশ্বর কৃষ্ণের সংখ্যা কারিকা, পতঞ্জলি যোগসূত্র, ন্যায়সূত্র, ন্যায়ভাষ্য ও জৈমিনীর মীমাংসা সূত্র ও অগস্ত্য মতের উপর ভিত্তি করে এই ধারণা তৈরি করেছেন। আলবিরুনি সাহিত্যের অধ্যায়ে হিন্দুদের নানা শাস্ত্র ও বেদ পুরাণের পরিচয় দিয়েছেন। তিনি ভূবৃত্তান্তের উপর আলোচনায় পৌরাণিক সপ্তদ্বীপা বসুমতির ধারণার কথা বলেছেন। জম্বুদ্বীপের কথা বলেছেন, যার কেন্দ্রে মরু পর্বত অবস্থিত। বিভিন্ন বর্ষ পর্বত ও মহাদেশীয় পর্বতমালা, নদীসমূহ, পৃথিবীর আকার, এসব বিষয়ে হিন্দুদের নানা মতের কথা তিনি উল্লেখ করেছেন। এছাড়া আইন, প্রথা ও সমাজ পদ্ধতি সম্পর্কে আলবিরুনি তার গ্রন্থে মনু ও যাজ্ঞবল্ক্য প্রমুখ আইন প্রণেতাদের বক্তব্য তুলে ধরেছেন। তাছাড়া ভারতের সামাজিক আদর্শ, হিন্দুদের ব্যবহার, অনুষ্ঠান, কুসংস্কার প্রভৃতি বিষয়ে তার প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ ধারণার কথা তার এই কিতাবুল হিন্দ গ্রন্থে লিপিবদ্ধ রয়েছেন। হিন্দুদের দেবদেবীর বর্ণনা প্রসঙ্গে কয়েকজন দেবদেবী সংক্রান্ত পৌরাণিক কাহিনী বর্ণনা করেছেন। আলবিরুনি ব্যবহারিক বিজ্ঞানের ক্ষেত্রে চিকিৎসাবিদ্যা, রসায়ন, ধাতুর্বিদ্যা, প্রকৃতিবিজ্ঞান, গণিত ও জ্যোতির্বিদ্যার আলোচনা করেছেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রাক্কালে ভারতের অবস্থা এই গ্রন্থে পাওয়া যায়। তাছাড়া এই গ্রন্থ থেকে উত্তর ভারতের কাশ্মীর, সিন্ধু, মালব ও কনৌজের ইতিহাস ও মুসলিম আক্রমণের নানা তথ্য এই আলবিরুনির কিতাবুলের গ্রন্থ থেকে আমরা জানতে পারি। আলবিরুনির ভারতের বর্ণ ব্যবস্থা সম্পর্কে কী মতামত দিয়েছেন? তিনি বলেছেন, ভারতে সে সময় 4টি বর্ণ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এছাড়া আলবিরুনির বিবরণে অন্তজ নামক এক শ্রেণীর কথা জানা যায়, যারা মূলত সস্তায় কৃষিকাজে শ্রমদান করত এবং তারা ছিল সামাজিক পীড়নের শিকার। জাতি ব্যবস্থা সম্বন্ধে ব্রাহ্মণ্যবাদী ব্যাখ্যা মেনে নিলেও আলবিরুনি এই ব্যবস্থাকে সামাজিক দূষণ বলেই মনে করতেন। তার মতে এটা ছিল প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। তার মতে হিন্দুদের মতো ইসলামের বিভাজন ছিল, তবে এই বিভাজন ধর্মনিষ্ঠার উপরে মুসলিম ধর্মের প্রতিষ্ঠিত ছিল, কেননা ইসলাম ধর্মের সকল মানুষ
সমমর্যাদা সম্পূর্ণ ছিল, কিন্তু সেটা হিন্দু ধর্মে ছিল না। আলবিরুনি কর্তৃক হিন্দুদের সাধারণ চরিত্র বিশ্লেষণ করার ক্ষেত্রে আলবিরুনি বলেছেন যা হিন্দুদের মনোলোক বিশ্লেষণ করে বলেছেন তারা সংকীর্ণ, হিন্দুরা সংকীর্ণ, আত্মম্ভরী এবং পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে তাদের যোগাযোগ নেই। তাই তারা মনে করতেন তাদেরটাই শ্রেষ্ঠ, তাদের বিজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ বিজ্ঞান আর কিছু নেই, হতে পারে না। এই ভাবনা তাদের জাতির মতো শ্রেষ্ঠ জাতি আর হতে পারে না, তাদের ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না, কারণ তাদের বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আলবিরুনি কর্তৃক শাহী বংশের প্রশংসা। পশ্চিম পাঞ্জাবের শাহী বংশ অনেক বছর ধরে গজনীর সুলতান মামুদকে প্রতিহত করেছিল। শাহী বংশের নরপতি জয়পাল, আনন্দপাল, ত্রিলোচন পালের মামুদের বিরুদ্ধে সংগ্রাম তিনি তার এই গ্রন্থে তুলে ধরেছেন। এই শাহী বংশ সম্পর্কে তিনি বলেছেন, হিন্দু শাহী বংশ এখনও বিলুপ্ত হয়ে গেছে, সমগ্র পরিবারের ক্ষীণতম অবশেষ কোথাও নেই। তথাপি আমি বলবো যে তাদের সকল জাঁকজমকের মধ্যেও তারা কখনো যা ভালো এবং যা ন্যায্য তা করার অদম্য ইচ্ছাকে বিন্দুমাত্র শিথিল করেনি। তারা মহৎ মনোভাব ও দা উচ্চারণযুক্ত মানুষ ছিলেন। শাহী বংশ সম্পর্কে তিনি প্রশংসায় ভরে দিয়েছেন তার কিতাবুল গ্রন্থে। সোমনাথ মন্দির লুণ্ঠন সম্পর্কে তার সোমনাথ মন্দির এটি ছিল চালুক্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কাথিয়াওয়াড়ের পশ্চিম উপকূলে অবস্থিত। এই মন্দিরটি ছিল ধন ঐশ্বর্যের জন্য বিখ্যাত ছিল। গুজরাট অধিপতি ভীম ও অন্যান্য রাজারা মন্দির রক্ষায় ব্যর্থ হয়। 1026 খ্রিস্টাব্দে মামুদ সোমনাথ মন্দিরটি ধ্বংস করেন এবং প্রচুর মূর্তি ভেঙে দেন, এবং এই মন্দির থেকে প্রায় 2 কোটি স্বর্ণমুদ্রা ও প্রচুর অলঙ্কার লুণ্ঠন হয়েছিল। এই আলবিরুনি মন্তব্য করেছেন যে এই মন্দির লুণ্ঠন ছাড়াও এই অঞ্চলের অর্থনৈতিক ধ্বংস সাধিত হয়েছিল সোমনাথ মন্দির ধ্বংসের ফলে। আলবিরুনি স্বীকার করেছেন যে ভারতের তুর্কি অধিকার বিদেশিদের সম্পর্কে হিন্দুদের আরও বিরূপ করেছিল, কারণ হিন্দুরা নিজেদেরকেই শ্রেষ্ঠ মনে করতো এবং বাইরের দেশ সম্পর্কে তারা খারাপ ভাবনা ছিল, কিন্তু এই তুর্কিদের সোমনাথ মন্দির লুণ্ঠন বিদেশিদের সম্পর্কে হিন্দুদের মনে একটা ঘৃণার জায়গা তৈরি করে দিয়েছিল। আলবিরুনির হিন্দুদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে মতামত। তিনি বলেছেন যে হিন্দুরা আত্মার অবিনশ্বরতায় বিশ্বাসী, আত্মাকে তাদের ধর্ম ধারণা করে তুলছে। তিনি বলেছিলেন হিন্দুরা বিশ্বাস করে যে মৃত্যুর পর হিন্দুদের আত্মা কর্ম অনুসারে বিভিন্ন লোকে অবস্থান করে, কর্মফল অনুসারে পুনর্জন্ম হয়, যতদিন না মোক্ষ লাভ হয় ততদিন আত্মা জন্মচক্রে ঘুরে বেড়াতো। হিন্দুদের মতে মোক্ষের অর্থ হলো ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। এই অবস্থায় মানুষ দেবত্বে উন্নীত হয় বলে হিন্দুরা বিশ্বাস করত। হিন্দু মুসলমান সম্পর্কে আলবিরুনির যে ব্যাখ্যা, তিনি বলেছেন হিন্দু মুসলমানের মধ্যে বিরাট ব্যবধানের কথা আলবিরুনি তার বইয়ে লিখেছেন। প্রথমত ভাষাগত পার্থক্যের কথা উল্লেখ করেছেন তিনি। দ্বিতীয়ত তিনি বলেছেন হিন্দুরা ধর্মের ব্যাপারে মুসলমানদের সবচেয়ে সম্পূর্ণ পৃথক ছিল। হিন্দুরা মুসলমানদের লেচ্ছ বলে মনে করত। হিন্দুরা মুসলমানদের সঙ্গে বিবাহ ও অন্য কোনো সম্পর্কে মেনে নিতে পারে না, কেননা হিন্দুরা মনে করত এতে তারা হিন্দুরা অপবিত্র হবে। মুসলমানদের ছোঁয়া জল আগুন হিন্দুরা গ্রহণ করে না। এইসব বিষয়ে হিন্দু মুসলমানদের মধ্যে যে ব্যবধান সৃষ্টি করেছে তা জোড়া লাগানো অসম্ভব ছিল। সবশেষে বলা যায় যে এই উজবেকিস্তানের পর্যটক আলবিরুনি পড়াশোনার ক্ষেত্র ছিল বিশাল। তার আগে কোনো হিন্দুদের সম্পর্কে এত বিশদ পড়াশোনা করেননি, এত গভীরভাবে পর্যবেক্ষণ করেননি। তিনি তার তহকে এই গ্রন্থে ভারতীয় ধর্ম, সমাজ ব্যবস্থা, সাহিত্য, দর্শন, চিকিৎসাশাস্ত্র, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় ভারতের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। 241 বছর পর গুপ্তাব্দ শুরু হয়েছিল। শকাব্দ শুরু হয় 78 খ্রিস্টাব্দ থেকে, গুপ্তযুগ শুরু হয় 319 খ্রিস্টাব্দ থেকে। এটা আলবিরুনির কাল গণনার ফলে হয়েছিল। এছাড়া তিনি তার গ্রন্থে ভারতের রাজনৈতিক অবস্থার কথা সম্পর্কে কিছু লেখেননি, যা আলবিরুনির ত্রুটির কথা বলা যেতে পারে। তিনি যা কিছু লিখেছেন তার ভিত্তি ছিল অধীত বিদ্যা, তার পড়া ভারতীয় লেখকদের বিভিন্ন লেখা গ্রন্থ এবং নিজের চোখে যা ভারত দেখেছিলেন তাই। তিনি ভারতের বাস্তব চিত্র তার লেখায় ফুটে ওঠেনি, নিজের অভিজ্ঞতাকে তিনি তার লেখার উল্লেখযোগ্য স্থান দেননি। এটাই ছিল আলবিরুনির ত্রুটি। প্রথম ত্রুটি, তিনি তার লেখার মধ্যে ভারতের রাজনৈতিক অবস্থার কথা একদম লেখেননি। দ্বিতীয়ত, তিনি তার লেখার মূল ভিত্তি ছিল অধীত বিদ্যা, তার পড়া ভারতীয় লেখকদের বিভিন্ন গ্রন্থ। নিজের চোখে যে ভারত দেখেছিলেন সেই ভারতের বাস্তব চিত্র তার লেখায় ফুটে ওঠেনি। নিজের অভিজ্ঞতাকে তিনি তার লেখার উল্লেখযোগ্য স্থান দেয়নি। ধন্যবাদ।